যাচ্ছে। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাইবো। আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, সেটি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাইবো, আপনাদের কর্মসূচিগুলো নিয়ে কথা বলতে চাইবো। শুরু করি যে আ আপনাদের সহযোদ্ধা, আপনাদের একই আদর্শের বিশ্বাসী বন্ধু, বড় ভাই, ছোট ভাই উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বাবার বিরুদ্ধে যেই অভিযোগ উঠছে, তিনি সংখ্যালঘু এক নারী নির্যাতন, তাকে মব সৃষ্টি করে নির্যাতন সহ প্রভাব খাটানো, অনেক কিছু, তার আগে ঠিকাদার লাইসেন্স না, অনেক রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে। আপনাদের দলের যিনি প্রধান নাহিদ ইসলাম, তার বাবার বিরুদ্ধেও নানান রকম অভিযোগ আছে, যিনি আসলে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন নাহিদ ইসলাম, কিন্তু তার বাবার বিরুদ্ধে এরকম প্রভাব খাটানো, এমপিও ভুক্তির বিষয়ে তার পরামর্শ, তার সিদ্ধান্ত দেওয়া, এরকম অনেক রকম অভিযোগ। একসময় তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগও উঠেছিল। এরকম নানান অভিযোগ। আপনারা কি দল হিসেবে বিব্রত হন? আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই শোতে এবং দর্শক হিসেবে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত 2024-এর ছাত্র জনতার যে জুলাই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেখানে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এবং নাহিদ ইসলাম, তিনিও প্রথমে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনিও সরকারে ছিলেন, পরবর্তীতে সেখান থেকে নেমে এসে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এরকম একটি জায়গা থেকে আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিভিন্ন নিউজ মাধ্যমে, আমিও দেখেছি, যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার সাথে আসলে যেই ঘটনাটি ঘটেছে, তো ওই জায়গা থেকে আমিও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ মাধ্যমে যেটি দেখেছি, সেখানে কুমিল্লার মুরাদনগরে গত 3 জুলাই, 3রা জুলাই সেখানে যে কাজটি হয়েছে, সেখানে সেখানকার যে ইউপি চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান যে শিমুল, তার নেতৃত্বে একটি দল সেখানে একটা পরিবারের 3জনকে সেখানে এক ধরনের মব সৃষ্টি করে, সেখানে পাথর দিয়ে বা ইট দিয়ে থেতলে একই পরিবারের 3জনকে হত্যা করে। তো ওইরকম একটি জায়গা থেকে সেখানে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে কেউ যদি অপরাধী হয়, তাহলে তাকে আইনের মাধ্যমে যে বিদ্যমান বিচার ব্যবস্থা আছে সেই বিচারিক প্রক্রিয়াই সেটি আমরা আসলে কামনা করি। কিন্তু এই জায়গা থেকে মব সৃষ্টি করে এভাবে দিন দুপুরে আইনে আইনের নিজের হাতে আইন তুলে নিয়ে এই ধরনের একটি হত্যাকাণ্ড, এটি তো আমরা কখনোই সাপোর্ট করি না। দ্বিতীয়ত যে ব্যাপারটি আসলে এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও একটা ইন্টারভিউতে এবং তার বাবাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারটি নিয়ে, এবং তিনি সেটি বলেছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে তিনি আসলে কোনোভাবেই জড়িত না। তিনি যেহেতু ওখানকার স্থানীয় একটি স্কুলের তিনি প্রধান শিক্ষক হিসেবে আছেন, এবং ওই এলাকারই একজন রানিং ইউপি চেয়ারম্যান যিনি শিমুল, তো একজন রানিং চেয়ারম্যান হিসেবে একটা স্কুলের প্রধান হেডমাস্টারের সাথে তার ছবি থাকাটাই তিনি স্বাভাবিকভাবে বলেছেন যে আমার সাথে ওনার শুধু একটা ছবিই আছে, কিন্তু এই যে হত্যাকাণ্ড যেটি ঘটেছে শিমুলের নেতৃত্বে একটি মবের মাধ্যমে, সেটির সাথে আসলে তিনি জড়িত না। তো এই জায়গা থেকে আমার স্পষ্ট বক্তব্য যেটি আসলে একটি সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত, যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, এটির তদন্ত না হওয়া পর্যন্ত আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাই এটার সাথে জড়িত, এটি বলতে আসলে আমি রাজি না। আমি যেটি চাচ্ছি, বর্তমানে বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেখানে সেটির মাধ্যমে যে একটি সুষ্ঠু তদন্ত হোক। সেই তদন্তে যদি ওই হত্যাকাণ্ডের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবারও যদি কোনো ধরনের লিঙ্ক আপ সেখানে থাকে বা কানেকশন থাকে, তাহলে রাষ্ট্রের সে যত বড়ই দায়িত্বে থাকুক না কেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যত ব্যক্তি হোক না কেন, আইন যেন সবার জন্য সমান থাকে। তো আমরাও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ব্যাপারটিকে আসলে এইভাবেই দেখছি যে রাষ্ট্রের যে বিদ্যমান আইন আছে, এই আইনি প্রক্রিয়া যার যতটুকু দোষ রয়েছে, যার যতটুকু ত্রুটি রয়েছে, সেই প্রক্রিয়ায় বিচার হবে। দ্বিতীয়ত নাহিদ ইসলামের বাবার ব্যাপারে যেটি তারপরে আপনি শিখারানী বলেছেন। দাসকে যেভাবে নির্যাতন, মব সৃষ্টি করে, সেখানে ভিডিওতে তার বাবাকেও দেখা যাচ্ছে, আসিফ মাহমুদের বাবাকে একদম দেখাও যাচ্ছে সেই ঘটনায়। মানে এই ঘটনাগুলো আসলে আপনার কাছে এটাই প্রশ্ন। আপনি বলছেন যে তদন্ত, রাষ্ট্র তদন্ত করবে, প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা। মানে এগুলো তো আসলে অনেক দূরের কথা। আওয়ামী লীগের নেতারা যারা জেলখানায় আছেন, ইতোমধ্যেই রিমান্ডও হচ্ছে তাদের, তাদের বিরুদ্ধেও কোনো তদন্ত হয় নাই, নিছকই অভিযোগ, এবং সেগুলো সব হত্যা মামলা। মানে তারা জেলখানায় আছেন। মানে পারসেপশনটা তো ম্যাটার করে রাজনীতিতে, তাই না? মানে অভিযোগ প্রমাণ হবে, তদন্ত হবে। আপনাদের বিরুদ্ধে পারসেপশনটা কেমন দাঁড়াচ্ছে? মানে বিরুদ্ধে হচ্ছে নাকি পক্ষে হচ্ছে? প্রথমত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আসলে এনসিপির সাথে কিন্তু তিনি আসলে সংশ্লিষ্ট না, তিনি এনসিপির কোনো কাঠামোর মধ্যেই নেই। তিনি যেহেতু সরকারে আছেন, এনসিপি এবং সরকার যেহেতু দুটি আলাদা এন্টিটি হিসেবে কাজ করছে, ওই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ইস্যুতে, যে কোনো ইস্যুতে, সেটা আসলে আমাদের দলীয় যে ইমেজ, দলের যে ভাবমূর্তি, সেটিকে আসলে ইম্প্যাক্ট
মানে করবে না এটাকে আপনি মনে করছেন। আচ্ছা, আপনি করবে না। নাহিদের বিষয়ে বলতে চাচ্ছিলেন, সেটা নিয়েও শুনবো। কিন্তু আসিফ মাহমুদের এই ঘটনার পরে সার্জিসও সেখানে কমেন্ট করেছেন, আপনাদের আরেক নেতা সার্জিস। তিনিও সেটি কমেন্ট করেছেন যে এটা ইশরাকের চ্যানেল, এই কারণে আসলে এরকম করে বানানো হয়েছে, একরকম পক্ষ নেয়া। আর তিনি আপনাদের দলের কেউ না, কিন্তু তিনি আপনাদের দল থেকে নির্বাচন করবেন না। এটি কি আপনি বলতে পারেন? কারণ এটি একদম মানে খুব স্পষ্টভাবে চারদিকে আলোচনা আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আসিফ নির্বাচন করবেন, আপনাদের এনসিপি থেকে নির্বাচন করবেন। ওই জায়গাটি থেকে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের লিগাসি ধারণ করে যে এনসিপি গঠিত হয়েছে, এই এনসিপি তে আসলে পরবর্তীতে যে কেউ এনসিপির সাথে এসে আসতে পারে। এনসিপি সবার জন্য তার যে ফ্লোরটা সেটা ওপেন রেখেছে। সার্জিসের যে ইস্যুটি সেটি আমরা দেখেছি যে বিগত বাংলাদেশে যে মেয়র ইলেকশনকে কেন্দ্র করে, সেটা ঢাকা দক্ষিণ সিটি ইলেকশনকে কেন্দ্র করে জনাব ইশরাক হোসেন, তিনি আসলে যেই প্রক্রিয়ায় আসলে মেয়র হতে চেয়েছিলেন সেটি আসলে তিনি নিজেই, যেখানে ইলেকশনে কন্টেস্ট তিনি করেছিলেন যে এই নির্বাচনটি অবৈধ, এই হিসেবেই তিনি হাইকোর্টে আপিল করেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে তিনি তার এই ইস্যুটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে, একটি দলীয় ইস্যু বানিয়ে, যে তিনি সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছেন যে তার কারণেই হচ্ছে তিনি মেয়র হতে পারছেন না। যে কারণে তাদের আসলে একটি রাজনৈতিক কারণে আসলে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সাথে এখানে ইশরাকের একটি ব্যক্তিগত দ্বন্দ্ব আসলে দেখা যায়। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে যেই বাংলা ভিশন নামে যে টেলিভিশন চ্যানেলটি রয়েছে, যেটি নিয়ে সার্জিস পরবর্তীতে মন্তব্য করেছিলেন আসিফের কমেন্ট বক্সে, সেই বাংলা ভিশন নিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে আসলে এমডি পদে না, বাংলা ভিশন একটা বড় দায়িত্বে সেখানে ইশরাক হোসেন নিজে আছেন। অর্থাৎ ওই বাংলা ভিশন যে চ্যানেলটি আছে সেখানে আসলে এক ধরনের একটা দলীয়করণের যে প্রচেষ্টা, নগ্ন প্রয়াস, যেটি 5ই আগস্টের আগে ঘটতো, এই ধরনের একটি প্রচেষ্টা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে যেভাবে বাংলা ভিশন নিউজটি করেছে, ওই নিউজটি যদি আপনিও দেখেন বা আমিও যদি দেখি, সেখানে নিউজটি এমন ভাবে করা হয়েছে যেখানে মনে হয়েছে যে এই যে 3 জন যে হত্যাকাণ্ড ঘটেছে মুরাদনগরে, সেটির সাথে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বাবাই ওই হত্যাকাণ্ডটি করেছেন। কিন্তু আসলে পুরো নিউজটি যখন দেখার পরে মনে হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ইউপি চেয়ারম্যান সহ ওখানকার স্থানীয় যারা, সেই ইউপি চেয়ারম্যানের সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার জাস্ট একটা ছবি রয়েছে, যেটি আমি একটু আগে আপনাকে বললাম। অর্থাৎ একজন খুনির সাথে একজন ব্যক্তির ছবি থাকা মানে ওই নয় যে ওই ছবি থাকা ব্যক্তিটি না, আসলে সেখানে অবশ্য তাকে খুনিও বলা হচ্ছে না, তাদের সাথে একটা সখ্যতার কথা বলা হচ্ছে। আবার শিখারানী দাসের কথা, সেটাও আপনি বলবেন নিশ্চয়ই, যে তাকে নির্যাতন করাটা খুবই মানে একটা মর্মাহত হবার মতো ব্যাপার। একজন সংখ্যালঘু নারী তাই তিনি এভাবে নির্যাতনের শিকার হচ্ছেন মব সৃষ্টি করে। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম যে তিনি কি আসলে এনসিপি থেকে নির্বাচন করবেন না? এনসিপি থেকে দেখেন, আমরা বারবার এটি বলেছি যে এনসিপি আসলে আমাদের যে প্ল্যাটফর্মটি এটি ওপেন থাকবে। তো কেউ যদি আসলে সরকার থেকে, সরকারের দায়িত্ব ছেড়ে যদি সে এনসিপি তে আসতে চায়, তাহলে এনসিপি তার জন্য আমাদের যে দরজাটি সেটি খোলা থাকবে। যদি অন্য কিন্তু কোনো এটা দল কি থেকে একটা প্রতারণা হয়ে যাবে না মিরাজ মিয়া? কারণ সার্জিস আলমরা বলেছিলেন, কিন্তু ফেসবুকে খুঁজলে পাওয়াও যাবে, গণমাধ্যমে খবরও হয়েছিল যে যারা সরকারে যাচ্ছেন, উপদেষ্টা হচ্ছেন, তারা বড় একটা স্যাক্রিফাইস করছেন। তারা এই স্যাক্রিফাইসটা তাদের, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এই সময় দায়িত্ব নিয়ে তারা ওই জায়গায় স্যাক্রিফাইস করছেন যে তারা নির্বাচনে অংশ নেবেন না। এখন তো নাহিদ ইসলামকে আমরা দেখলাম সেই জায়গাটা ছেড়ে এসে তিনি দল গঠন করলেন, তাও আগে ভাগে করলেন। আসিফ মাহমুদও যদি সামনে করেন, তাহলে সেটি একটা মানে আপনাদের স্ববিরোধিতা বা একটা প্রতারণার জায়গা তৈরি হবে না? না, এই জায়গাটি আমরা বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি যদি এনসিপি থেকে নির্বাচন করতে চান, তাহলে তাকে অবশ্যই সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব ছেড়ে তাকে দলে আসতে হবে, যদি সে আসতে চায় আমাদের দলে। তো এই ক্ষেত্রে আমাদের দলটি তো আসলে সবার জন্য ওপেন। তো কেউ তা যদি তো সরকার, স্বাভাবিক, দায়িত্ব উপদেষ্টা তো আর নির্বাচন করতে পারেন না, সেটি তো স্বাভাবিক। কিন্তু এই যে এতদিন সরকারে থাকলে তো একটা প্রভাব থাকেই খুব স্বাভাবিকভাবে। এটা এটা তিনি যদি এখন নির্বাচনটা করেন, বোঝা যাচ্ছে যে করবেন, তাহলে আপনাদের এই যে পূর্বের বক্তব্য, তার সাথে এটি কনফ্লিক্টিং কিনা, যে তারা নির্বাচন করবেন না, এখন দেখা যাচ্ছে তারা নির্বাচন করছেন। গণঅভ্যুত্থানের তখনকার সিচুয়েশন এটি মনে করা হয়েছিল যে এই উপদেষ্টা পরিষদ যারা গঠিত হচ্ছে, এই উপদেষ্টা পরিষদের মাধ্যমেই পরবর্তীতে একটি নির্বাচন সংঘটিত হবে। আমরা সেই দিক, তিনি উপদেষ্টা পরিষদে তিনি আর থাকবেন না, তার এখানে প্রয়োজন বোধ তিনি যদি অনুকরণ না করেন, তিনি যদি মনে করেন যে আমি আসলে সরকারের দায়িত্ব ছেড়ে আমি একটি দলে অংশগ্রহণ করব, আমি রাজনীতি করব, তার রাষ্ট্রের নাগরিক হিসেবে তার রাজনীতি করার যে অধিকার আছে, সেই অধিকার থেকেই কিন্তু তিনি আসলে সরকারের দায়িত্ব ছেড়ে তিনি দলে যদি আসেন, দল থেকে যদি দল যদি মনে করে সে নির্বাচন করার মতো তাকে নমিনেশন দেওয়া যায়, তাহলে এটা একটা দলীয় প্রক্রিয়ার মাধ্যমে হবে, যেটা আসলে স্বাভাবিকভাবে হয়ে থাকে। রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনীতি করার অধিকার হিসেবে, দল করার অধিকার হিসেবে তিনি আসলে আসলে আমাদের যেটা আমরা এনশিওর করতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে সরকার থেকে, মানে তিনি সরকার থেকে পদত্যাগ করেই তারপরে দলে আসতে হবে, যদি তিনি আসতে চান বা কেউ যদি আসতে চান। জি।
তা তো বটে, তা তো বটে, সরকার থেকে পদত্যাগ করতেই হবে। কিন্তু ওইখানে যে পূর্বে তো বলা হয়েছিল যে তারা আসলে নির্বাচন করতে পারবেন না, কারণ যেহেতু তারা সরকারের দায়িত্বে যাচ্ছেন। এখন আসলে দেখা যাচ্ছে তারা নির্বাচন করবেন। যাই হোক, নাহিদ ইসলাম এই বিষয়টা নিয়ে আপনার সাথে মনে হয় আগেও একবার কথা হয়েছে যে নাহিদ ইসলাম বলেছিলেন ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দিতে। এখন আপনাদের নেতাদের ইমেজ যেরকম দাঁড়িয়ে যাচ্ছে, নাহিদ ইসলামের বাবা বা যদি আসিফ মাহমুদ আপনাদের এখান থেকে নির্বাচন করেন, তার বাবা বা তার নিজস্ব ইমেজ, তার এপিএস এর ইমেজ ইত্যাদি নানান রকম ইমেজ সংকট আরো সেখানে আসলে ক্লিন ইমেজের নেতাদের খুঁজে পাওয়া আপনাদের দলে কি একটু সংকট হয়ে দাঁড়াবে? মানে যদি আমি বলি যারা সেলিব্রিটি নেতা। আহ দেখেন, এই রাজনীতিতে যখন আপনি আসেন সেখানে বিরোধী দল থাকে বা রাজনীতির যে পরিবেশ, সেখানে একটি কম্পিটিশন থাকে নির্বাচনকে কেন্দ্র করে। তো ওই রকম জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ক্লিন ইমেজ বলতে যে আমাদের দলে যারা আছে বা যারা নমিনেশন পাবে, তারা আসলে কোনো রাষ্ট্রীয় বা কোনো দুর্নীতির সাথে তারা জড়িত কিনা, তারা কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত কিনা। যদি ওই ধরনের অফেন্সের সাথে জড়িত না থাকে, সে যদি নির্বাচনী প্রক্রিয়ার যে বিধিমালা রয়েছে বা আরপি অনুযায়ী রয়েছে, সেই শর্ত যদি সে পূর্ণ করে থাকে, তাহলে আমরা মনে করছি যে আসলে আমরা ওই ধরনের ক্যান্ডিডেটই আমরা আসলে নির্বাচনে দিতে পারবো। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা আসলে দুর্নীতির সাথে জড়িত এমন কোনো ক্যান্ডিডেটকে আমরা আসলে শর্ট আউট করবো না। হুম। তো ওই কিন্তু জায়গা থেকে তাদের আমরা বিশ্বাস করি মানে যে তাদের আগামী নির্বাচনে সাথে আমরা সখ্যতা আছে, তাদের পৃষ্ঠপোষকতায় চলছেন, এমন কেউ চাঁদাবাজ করে বা সেখান থেকে কোনো ভাগাভাগি, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না? না, ওই রকম যদি কোনো স্পষ্ট যদি কোনো তদন্ত থাকে বা কোনো সুষ্ঠু প্রমাণাদি থাকে যে একজন নেতা, তার বিরুদ্ধে এই ধরনের করাপশনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, ওইরকম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি এরকম থাকে, তাহলে দল আসলে সেই দিকই ব্যবস্থা নেবে বা মানে কি সেই লাগবে, বিষয়টা। অভিযোগ নাকি একদম তদন্ত সাপেক্ষে প্রমাণ? না, এখন অভিযোগের ব্যাপারটি আসলে বর্তমানে যে মানে একজনের ব্যক্তির বিরুদ্ধে আসলে অভিযোগ কেউ দিতেই পারে, কিন্তু সেই অভিযোগটি আসলে কতটা সত্য বা এটি আসলে তার অভিযোগটি আসলে এটি সত্য কিনা, সেটি তো আমাদেরকে দেখতে হবে। তো এখন আমাদের দল থেকে আসলে নির্বাচনী ক্রাইটেরিয়া মেনে, আরপিইউ মেনে, দলের সাংগঠনিক কাঠামো মেনে, দলের গঠনতন্ত্র মেনে কেউ যদি ওই জায়গাটাতে কেপাবল হয় নির্বাচনে কন্টেস্ট করার জন্য বা ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানোর জন্য, দল তখন তাকেই বিবেচনা করবে। জি, এই যে বলছিলাম যে সখ্যতার কথা, বৈষম্য বিরোধীদের সমন্বয়ক সহ কয়েকজনকে, যে ৫ জনকে গ্রেপ্তার করা হলো চাঁদাবাজির, তাদের বাড়িতে মোটা অঙ্কের টাকা পাওয়া গেল, এরকম ঘটনা। তার সাথে নাহিদ ইসলামের বাবার যে একটা সখ্যতা, আশপাশে ঘুরে নাকি তাকে নিয়ে আলোচনা সভা করেন বা এই যে বিষয়গুলো, বা নাহিদ ইসলামকে তিনি ইমাম মানেন, আপনাদের নেতাদের সাথেও তাদের সখ্যতা সেটি বোঝা যায়। আপনাদের পৃষ্ঠপোষকতা, যেটি উমামা ফাতেমাও বলছে, যে শেকড় অনেক গভীরে, এবং পুরো আলোচনা বা পুরো পোস্ট দেখলে যেটি বোঝা যায় যে পৃষ্ঠপোষকতাই তারা আসলে চাঁদাবাজিটা করতে পারছে। এই বিষয়গুলো নিয়ে, এটা নিয়েও আমি শুরুতে জিজ্ঞাসা করছিলাম আপনারা কি বিব্রত হন কিনা, মানে দল হিসেবে এই জায়গাগুলোতে আপনারা বিব্রত হন কিনা। এখন যখন আপনাদের নিজেদের মধ্যে থেকে অভিযোগ আসছে বৈষম্য বিরোধী আপনাদেরই ধারা, আবার মাহফুজ আলমও বলছেন যে একটি দল, মানে আপনাদেরকে, এনসিপি কে মিন করেই বলছেন যে সবার লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লিখেছে, নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে, একটি সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত। বোঝা যাচ্ছে যে আপনাদের মানে এনসিপিকেই আসলে ইঙ্গিতটা করছেন। আপনারা বিব্রত হন? আপনারা আসলে এটাতে আপনাদের অবস্থান কি? এই জায়গাটা থেকে দেখেন, আমরা যেটা বলছি, মাহফুজ উপদেষ্টা, তিনি একজন উপদেষ্টা পদে আছেন, তিনি একটি নতুন দল বলতে সেখানে পরবর্তীতে সেখানে তিনি এডিট করেছেন। তো ওই জায়গা থেকে আমরা যেটি বুঝতে পেরেছি, এখানে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে কিন্তু অনেকগুলো রাজনৈতিক, অরাজনৈতিক নামে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো ওই জায়গাটা থেকে তিনি নতুন দল বা নতুন প্ল্যাটফর্ম বলতে আসলে কি এনসিপি কি বুঝিয়েছেন কি, এই বিষয়টি কিন্তু স্পষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন একটা দল যখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের এনসিপি দল হিসেবে আমরা যখন বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন মিছিল করি বা মহানগরে যে প্রোগ্রামগুলো করছি বা আমাদের এই যে পদযাত্রাগুলো হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ সেখানে আসা যাওয়া করছে। তো এই জায়গা থেকে আসলে এটি আমাদের জন্য কিছুটা বিব্রত করে, এই জায়গা থেকে যে আমাদের দলের প্রোগ্রামে আসছে, আমাদের নেতাদের সাথে ছবি তুলছে, সেলফি উঠাচ্ছে। তো ওই রকম একটা জায়গায় যেখানে সবার সাথে তার ছবি আছে, ওই রকম কোনো ব্যক্তি যদি আসলে তার কোনো অপকর্মে লিপ্ত হয়, যেমনটি আসলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 4-5 জন গ্রেপ্তার হয়েছে, তারও দেখা যাচ্ছে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কিন্তু তার ছবি আছে, এমনকি নাহিদ ইসলামের সাথেও তার ছবি আছে, অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ছবি আছে। তখন এটি আসলে আমাদের জন্য বিব্রতকর। আসলে যারা জুলাই 5 আগস্টের গণ অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের আহ, জন্য একটা আকাঙ্ক্ষা নিয়ে যারা গণ অভ্যুত্থানে নেমেছিল, তারাই পরবর্তীতে যখন আমরা দেখি যে আমাদের আশেপাশেরই কেউ এই ধরনের কর্মকাণ্ডে বা ক্রিমিনাল অফেন্সে যখন জড়িত হচ্ছে, দাদাবাদের সাথে জড়িত হচ্ছে, সেটি আসলে আমাদের নাগরিক হিসেবে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সেটি অবশ্যই আমাদের কাছে কিছুটা বিব্রত করে। যে যারা এই গণঅভ্যুত্থানে এসেছিল একটি সুন্দর আকাঙ্ক্ষা নিয়ে, তারা যদি হুম। পরবর্তীতে
এই ধরনের ইয়াতে লিপ্ত হয়, তাহলে সেটি আমাদের জন্য কিছুটা অবশ্যই বিব্রতকর হবে। তবে ওই জায়গাটি থেকে আসলে আমরা যেটি বলছি যে আসলে পার্থক্যটি এই জায়গায় যে আসলে আমাদের দলের সাথে ছবি আছে, দলের নেতাকর্মীদের সাথে ছবি আছে, কিংবা ধরেন অন্য জামাতের সাথে লিপ্ত, কিংবা হচ্ছে মনে করেন যে বিএনপির সাথে কানেকশন আছে, কিন্তু আমরা যেই শুধু জায়গাটি ছবি চাচ্ছি তো না, তিনি সমন্বয়কও। তো এই জায়গাটি থেকে তার যদি দলীয় পরিচয় থাকে, যদি এমনটা হয় যে সে জাতীয় নাগরিক পার্টিরও সদস্য, যদি এরকমও যদি কেউ হয়ে থাকে, আমরা যেই জায়গাটি এনশিওর করার জন্য চেষ্টা করছি তার এই দলীয় পদ পদবিটা যেন তার যে অপরাধ, সেই অপরাধ থেকে তার দায় মুক্তি না দেয়। ওই জায়গা থেকে আমরা যেটি বলছি যে সেই কেউ যদি চাঁদাবাজি করে আমাদের দলের সাথে থেকেও, দলের যে কোনো ফরম্যাটে থেকে সেই চাঁদাবাজি বা যে কোনো ধরনের দুর্নীতির সাথে যদি লিপ্ত হয়, তাহলে দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তার বিচার হয়, এবং হুম। সেই বিচারের কিন্তু ক্ষেত্রে এটি তার তো দলীয় প্রথম পদ ঘটনা যেন না, এটি নিরপেক্ষ না হয় না হয়। চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে। এর আগেও সমন্বয়করা, যেমন সাচিব সভাপতি, সাবেক সাচিব সভাপতি তার বাসায় রাতে গিয়ে তার কাছে চাঁদা চেয়েছে। সেই খবরটি অবশ্য স্পষ্ট না চাঁদাটি আসলে চেয়েছে কিনা। সেটি বলা হচ্ছে চাঁদা চেয়েছে, কিন্তু চাঁদা না পেয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। চাঁদা চেয়েছে কিনা সেটি না হয় বাদই দিলাম, কিন্তু পুলিশে ধরিয়ে দেওয়া, রাতের বেলা নিয়ে গিয়ে, সেটাও তো তাদের দায়িত্ব হবার কথা না। হঠাৎ কাউকে বাসা থেকে, মামলা এরকম অনেকের নামেই আছে, কাউকে ধরিয়ে নিয়ে, মানে ধরে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসা, এরকম ঘটনা তো সমন্বয়করা করেছেন। আমরা এই রিয়াদকেই দেখেছি, মানে ওসিকে গিয়ে হুমকি ধামকি দিচ্ছেন। আপনাদের দলের বা বৈষম্য বিরোধী অনেকেই আসলে এরকম হুমকি ধামকি দিচ্ছেন। কোথায় আপনারা তো তখন আসলে ব্যবস্থা নেন না? এভাবে বাড়তে দেওয়ার ফলেই তো এভাবে একটা জায়গায় গিয়ে ধরা পড়েন নাকি? না দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি ছিল, এই প্ল্যাটফর্মটির যে সম্পূর্ণ যে প্ল্যাটফর্ম, এটি কিন্তু পুরোটা আসলে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত না। এই প্ল্যাটফর্মটি যখন আন্দোলনের নামে, এখানে আসলে দেখেন মানে রাজনৈতিক বিভিন্ন দলের, এখানে জামাতের একটা পার্টিসিপেশন ছিল, সেখানে বিএনপির ছাত্র দলের একটা পার্টিসিপেশন ছিল, সেখানে আসলে নিরপেক্ষ যারা কখনো কোনোদিন রাজনীতি করে নাই, তারাও এই প্ল্যাটফর্মের সাথে এসে তারা আন্দোলনটি করেছে। যখন জুলাই গণ অভ্যুত্থান, যখন 5ই আগস্ট যখন এটি সফল হয়েছে, তখন কিন্তু আসলে যে যার যার মতো করে বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, কিন্তু একটি মানে ইউনানিমাস একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটি রয়ে গেছে। তো এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে একটি অংশ, তারা কেউ ছাত্রদল যারা ছিল তারা ছাত্র দলে চলে গিয়েছে, যারা জামাত শিবিরের সাথে জড়িত ছিল তারা জামাত শিবিরের নিজ দলে চলে গিয়েছে, একটি অংশ থেকে তারা গণ অভ্যুত্থানের পার্টি হিসেবে তারা নাগরিক পার্টিতে এসেছে। অর্থাৎ পুরো প্ল্যাটফর্মটির যে দায়ভার, এই দায়ভারটি কিন্তু আসলে শুধু জাতীয় নাগরিক পার্টির একার না। তো ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যেটি এনশিওর করছে, নাগরিক পার্টির সাথে কানেক্টেড এই জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো উইং হয়েছে, জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে। ওই শাখা প্রশাখা যে কোনো ফর্মেটে জাতীয় নাগরিক পার্টির পরিচয় বহন করে কেউ, যদি আমরা দেখেন আমাদের পার্টিতে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সবগুলো কিন্তু আমরা অভিযোগের মধ্যে কিন্তু আমরা এগুলো আমলে নিয়েছি, আমরা কিন্তু আসলে কাউকে অব্যাহতি দিই। যেমন গাজী সালাউদ্দিন তানভীর, ওনার নামে অভিযোগ এসেছে, পার্টি কিন্তু তাকে বহিষ্কার করেছে। তারপর এরকম যাদেরই বিরুদ্ধে অভিযোগ এসেছে, পার্টি কিন্তু সেগুলো তদন্তাধীন আছে। এখন মানে এই একজনকে বৈষম্য এরকম বিরোধী বহিষ্কার করেছেন, কিন্তু অভিযোগ অনেকের নামেই আছে। আর আপনারা মানে যেমন ধরেন সেদিন রাজশাহীতেও একটা আপনাদের পদযাত্রার অংশ, সেখানে সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে ডিসিএসপিরা এখন চাপ চিপায় পড়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছে। মানে চিপায় ফেলছেন কি করে আপনারা? না, এই জায়গাটি আমরা যেটি বলছি যে দেখেন, ডিসিএসপি দের চিপায় পড়ে ওই বক্তব্যটি আমি আসলে সম্পূর্ণ শুনিনি। তো এই জায়গাটাতে আমরা যেটা আসলে চেয়েছিলাম যে 5ই আগস্টের পরে আমাদের যে প্রশাসনিক কাঠামো রয়েছে, আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, সেখানে একটি আসলে বৈপ্লবিক যে পরিবর্তন, যে সংস্কার, সেটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আমরা যেটি দেখেছি যে আসলে বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামো এই সংস্কার না হওয়ার কারণে সেটি আসলে যেটা হয় যে আগামীতে কারা ক্ষমতায় আসছে বা আসন্ন নির্বাচনে কারা জয়ী হবে, পুলিশ থেকে শুরু করে আমাদের যে আমলাতান্ত্রিক প্রশাসন আছে, আমাদের যে কাঠামো আছে, পুরো প্রশাসন কিন্তু আসলে ওই দিকে হেলে যায় যে সামনে কারা নির্বাচনে ক্ষমতায় আসছে। তো ওই জায়গা থেকে আসাদ আব্দুল্লাহর বক্তব্যটি ছিল যে প্রশাসন যাতে কোনো রাজনৈতিক দলের না হয়, কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে, তার যে পেশাদারিত্ব রয়েছে, তার যে জায়গাটা রয়েছে, যে নিরপেক্ষতার জায়গাটা রয়েছে, সেটি যেন সে বজায় রাখে। তো ওই জায়গা থেকে আসলে আমরা যখন এটি দেখছি যে আসলে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এটি আসলে রাষ্ট্র কাঠামোর জন্য, এই রাষ্ট্র ব্যবস্থার জন্য আসলে ক্ষতিকর। ওই জায়গা থেকে আসাদ আব্দুল্লাহ তার বক্তব্যটি দিয়েছেন। জি, মানে সেটি তো বটে, কিন্তু এই যে মানে হুমকি ধামকি, পুলিশ প্রশাসনের মধ্যে গিয়ে যদি হুমকি ধামকি দেন, এভাবেও কি চিপায় ফেলছেন কিনা আপনারা, সেটিও একটা প্রশ্ন। পুলিশ প্রশাসন চিপায় পড়ে কি আপনাদেরকে বিশেষ প্রোটেকশন দেওয়ার একটা মানে ব্যবস্থাপনা, আপনারা কর্মসূচিগুলো যে করছেন, বিশেষ করে গোপালগঞ্জের কর্মসূচির পরে একটা বিরাট পুলিশের একটা বিরাট অংশ, মানে একটা বড় ফোর্সই আপনাদের প্রোটেকশনে আছে। নেত্রকোনা পুলিশ লাইন স্কুলে সেখানে পরীক্ষা স্থগিত হচ্ছে, পরে আবার বলছে ওটা ভুয়া সার্কুলার, কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে আসলে সার্কুলারটা তাদেরই ছিল। আহ, পুলিশ কি একটু বেশি এখন চিপায় পড়ছে কিনা আপনাদের কাছে, বা বেশি প্রোটেকশন দিচ্ছে কিনা, আপনাদের মন্তব্য কি? মানে দেখেন, গোপালগঞ্জে আমাদের যে পদযাত্রাটি ছিল সেটি কিন্তু আমাদের যখন পদযাত্রার যে ডেট ফিক্স করা হয়, যেদিন আমাদের শিডিউল করা হয়, আমাদের পদযাত্রাটি তো জুলাই মাস ধরে চলমান।
যখন জুন মাসের 28 তারিখ যখন পদযাত্রা শিডিউল করা হয়, তখন কিন্তু গোপালগঞ্জ একটা স্বাভাবিক একটা জেলা হিসেবেই কিন্তু সেখানে 16 জুলাই সেই গোপালগঞ্জ আমাদের যে ম্যাপিং অনুযায়ী রংপুর থেকে শুরু হয়েছে, সেখানে গোপালগঞ্জ 16 জুলাই পড়ে। অর্থাৎ এটি আমাদের যে শিডিউল ছিল একটি স্বাভাবিক শিডিউল। তো ওই জায়গা থেকে আমরা যখন গোপালগঞ্জে অন্যান্য জেলার মধ্যে পদযাত্রা করতে যাই, সেখানে দেখা গিয়েছে একদম প্রি প্ল্যান্ড ওয়েতে, মানে আমাদেরকে যারা ওখানে যারা ছিল গোপালগঞ্জ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে বহর, একদম হত্যা করার উদ্দেশ্যে যে হামলাটি চালানো হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে গোপালগঞ্জের পরবর্তীতে আমরা যেটি দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানের যারা ফেস রয়েছে, যারা নেতৃবৃন্দ রয়েছে, তাদের যেই নিরাপত্তা, নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে যে নিরাপত্তা পাওয়ার অধিকার, সেটি আসলে বিঘ্নিত হয়েছে। তো ওই রকম জায়গা থেকে একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা কিন্তু আসলে বাড়তি যে প্রোটেকশন আমাদের নিজেদের থেকে, এটি কিন্তু আসলে বলা আমরা কিন্তু নিচ্ছি না। কিন্তু ওই জায়গা থেকে পুলিশ আমাদের যেই প্রোগ্রামগুলো যেখানে হচ্ছে পদযাত্রা বিভিন্ন জেলাগুলোতে, ওই জায়গা থেকে আসলে সেখানকার পুলিশ প্রশাসন যারা আছে, একটা রাজনৈতিক দলের যে স্বাধীনভাবে সভা সমাবেশ করা এবং নাগরিক হিসেবে তাদের যে নিরাপত্তা, জীবন এবং মালের যে নিরাপত্তা, এই সেই নিরাপত্তার নিরাপত্তার কথা তো অংশ আপনারা হিসেবে তখন বলেন না মিরাজ, যখন আসলে মব সৃষ্টি করে কাউকে মারা হয় বা মেরেও ফেলা হয় বা হয়রানি করা হয়, তখন তো আপনারা আসলে এই নিরাপত্তার কথাটা বলেন না যে পুলিশ তাদেরকে কেন নিরাপত্তা দিচ্ছে না, বরং তাদেরকে তখন প্রেশার গ্রুপ বা সেটাকেও একটা জাস্টিফাই করার চেষ্টা আপনাদের নেতাদের মধ্যে থেকেও আসে। তারাও তো দেশের নাগরিক, মানে নাগরিক নিরাপত্তা তো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না, নাকি এটা এনসিপির জন্য প্রযোজ্য বেশি? না, রাষ্ট্রের নাগরিক হিসেবে সবারই নিরাপত্তার অধিকার আছে, কিন্তু 5ই আগস্টের পরে যেটি ঘটেছে আসলে রাষ্ট্রের প্রত্যেকটা, মানে মানে হাসিনা সরকারের পতনের পর আপনি দেখেছেন রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু সেখানে ভেঙে পড়েছে। মানে রাষ্ট্রের পুলিশ যারা ছিল, পুলিশ কিন্তু আসলে ডিসফাংশনাল ছিল, পুলিশ কিন্তু তার মোরালিটি হারিয়ে গেছে, পুলিশ মানে কাজই করতে পারে নাই। তো যে কারণে রাষ্ট্রের যে বিশৃঙ্খলা সেটি কিন্তু চরমে ওঠে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্রেকডাউন হয়েছে। কারণ বিগত 15 বছর ধরে রাষ্ট্রের যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে একটা পার্থক্য আছে, দুইটাই যে আলাদা প্রতিষ্ঠান, ওই জায়গা থেকে আমরা দেখেছি যে সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করার কারণে যে কাজটি ঘটে, ওই দলের পতনের পরপর রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু আসলে একটা মানে পতন ঘটে। তো ওই জায়গা থেকে একটা বিশৃঙ্খলা যখন চরমে ওঠে, তখনই আমরা দেখেছি যে এই ধরনের যে কার্যক্রমগুলা, মানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদেরকে আসলে একদম রাস্তায় মব তৈরি করে তাদেরকে সেখানে গণপিটানি, এই ব্যাপারগুলোতে একটা ঘটেছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি পরবর্তীতে, আপনি যদি দেখেন নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক, তো ওই জায়গা থেকে আসলে যারা এই গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা দিনের ভোট রাতে করার সাথে জড়িত ছিল, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা পাচার করেছে, ওই ব্যক্তিগুলোর দেখে আমরা প্রত্যাশা করেছিলাম যে ইন্টারিম যে গভর্নমেন্টটি আছে, তারা আসলে খুবই দ্রুততার সাথে তাদের আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করবে। কিন্তু জনগণ যখন দেখেছে যে আসলে তাদেরকে বিচারের মুখোমুখি সরকার করছে না বা ব্যর্থ হচ্ছে, ওই রকম একটি গণ প্রত্যাশার জায়গা থেকেই কিন্তু এই ধরনের অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। তো এরকম জায়গা থেকে আসলে একটা এখন বিপ্লব যদি গোপালগঞ্জবাসী বলে গোপালগঞ্জে গণপ্রত্যাশার মানে প্রেক্ষিতে এরকমটা ঘটেছে, গণপ্রত্যাশাটাকে তো আর ডিফাইন করা বা সংজ্ঞায়িত করার সেভাবে সুযোগ নাই, মানে একদম অঙ্কে 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 মিলিয়ে সুযোগ নাই, তখন আপনারা কি বলবেন যে গোপালগঞ্জে গণপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে, আপনারা সেখানে নাস্তানাবুদ হয়েছেন? না, নাস্তানাবুদ বলতে কারণ এটা তো আমাদের গোপালগঞ্জবাসীর জন্য তো আপনারা খুব মানে খুব পজিটিভ না তাদের জন্য। না, এখন গোপালগঞ্জ হচ্ছে দেখেন একটা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে, প্রত্যেকটা জেলার স্বাভাবিক কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এনসিপির পর গোপালগঞ্জে গিয়েছে। তো সেখানে আপনি একজনকে হত্যা করার উদ্দেশ্যে পুরো একটা সেন্ট্রাল নেতৃবৃন্দকে যখন প্রি প্ল্যান্ড হয়েছে, আপনার রামদা দেশীয় অস্ত্র শুটার নিয়ে যখন আসেন, সেটি তো আসলে গণপ্রত্যাশা না। আপনি এটা তো একদম একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের রাজনৈতিক দল হিসেবে তার যে নিরাপত্তা, তার নাগরিক হিসেবে যে নিরাপত্তা, সেটি তো সেখানে লঙ্ঘিত হচ্ছে। তো আসলে দুটি আসলে ভিন্ন পার্সপেক্টিভ থেকে, দুটি আসলে এক করে দেখলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্ট স্পষ্ট মিরাজ মিয়া, আপনি এটা স্পষ্ট করেছেন। আপনি বলছিলেন যে তারা প্রি প্ল্যান্ড হয়েই তারা আসলে হত্যার উদ্দেশ্যে এসছে। আপনারা কি প্ল্যান করে গেলেন সেটা অবশ্য পুরনো আলোচনা, তারপরেও একটু আসি যেহেতু কথাটা উঠলো, আপনাদের পরিকল্পনায় কি ছিল? কেন, মানে সেই প্রশ্নগুলো আসলেই পুরনো, তারপরেও একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে আপনাকে যে গোপালগঞ্জ আপনি বলছেন স্বাভাবিক কর্মসূচির অংশ, সবখানে কর্ম মানে পদযাত্রা, জুলাই পদযাত্রা, এখানে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। তারপরে হাসনাত আব্দুল্লাহকে দেখলাম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি বললেন গোপালগঞ্জের স্লোগান হবে মুজিববাদ মুর্দাবাদ। মানে কেন গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলতে হবে, যেখানে শেখ মুজিবুর রহমানের একটা বিশেষ প্রভাব, বিশেষ ভালোবাসা আছে তার জন্য গোপালগঞ্জবাসীর মনে? আপনারা কেন, আপনারা কোন প্ল্যানে, মানে তারা প্রি প্ল্যান, আপনাদের প্ল্যানটা কি ছিল যে গোপালগঞ্জবাসীকে আহত করা? কেন আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান নিয়ে গেলেন, কেন মার্চ টু গোপালগঞ্জ বলে গেলেন? না, দেখেন মুজিববাদ মুর্দাবাদ এটি কিন্তু আসলে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই শুরু হয়নি, এটি 5ই আগস্টের পরে যখন সরকার পতন হয়, না, হাসনাত তখন আব্দুল্লাহ কিন্তু লিখেছেন গোপালগঞ্জের স্লোগান হবে মুজিববাদ মুর্দাবাদ। না, এই স্লোগানটি কিন্তু আসলে ওই দিন থেকে এটি শুরু হয়নি। এই স্লোগানটি 5ই আগস্টের পরে সরকারি অফিসে যখন বিভিন্ন মানে কার ছবি থাকবে, কার কি থাকবে,
ওই ইস্যু থেকেই কিন্তু এটি আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরই মুজিববাদ মুর্দাবাদ নামে একটি নতুন করে একটি কালচারাল আন্দোলন বাংলাদেশে তৈরি হয়েছে। তো সেটি গোপালগঞ্জে কিন্তু যেহেতু একটু আসলে স্পষ্ট বাংলাদেশ হই, এনসিপি গোপালগঞ্জের আগের যে প্রোগ্রামগুলো সেখানে কি সবগুলোতে একই রকম ভাবে মুজিববাদ মুর্দাবাদ বলে এসছে? আমি তো শুনিনি। এনসিপির না এনসিপির আপনি যদি বিগত এনসিপি গঠিত হওয়ার আগ পর্যন্ত যদি প্রোগ্রামগুলো দেখেন, আপনি যদি জাতীয় নাগরিক কমিটিরও প্রোগ্রামগুলো দেখেন, এনসিপির একদম শুরুর দিকে, এনসিপি তো আজকে 4 মাস প্রতিষ্ঠিত হয়, শুরুর দিকের প্রোগ্রামগুলো দেখেন, সব জায়গায় কিন্তু আপনার দুইটা স্লোগান খুব বেশি ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে আপনার হচ্ছে ইনকিলাব ইনকিলাব, আর একটা হচ্ছে আপনার মুজিববাদ মুর্দাবাদ। তো এটি আসলে 5ই আগস্টের পরেই কিন্তু এটি শুরু হয়েছে, মানে মুজিববাদী যে আইডিওলজি এটি কায়েম করে রাষ্ট্রীয় যে গুম খুনের যে বৈধতা দেওয়া, সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু 5ই আগস্টের পরে এই মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগানটি শুরু হয়েছে। এটি কিন্তু আসলে গোপালগঞ্জ জেলার যে সফর, সেই সফরের মাধ্যমে কিন্তু এটি শুরু হয়। তাহলে তো আপনি গোপালগঞ্জকে যদি ডেডিকেট করে এই স্লোগানটা বলার কারণ কি হাসনাত আব্দুল্লাহর, যে গোপালগঞ্জের স্লোগান হবে মুজিববাদ মুর্দাবাদ? যেহেতু মুজিববাদের যে মূল যে ভিত্তি সেটি আসলে গোপালগঞ্জ থেকে, তো যে কারণে আসলে এই স্লোগানটি তার দেওয়া। জি, সেই কারণে স্লোগান দেওয়া। আপনি কি একটু বুঝিয়ে বলবেন মুজিববাদ জিনিসটা কি? কারণ আসলে এই বিষয়টার সাথে আমরাও খুব পরিচিত না। এতদিনের রাজনীতিতে মুজিববাদ শব্দটি খুব ব্যবহৃত হয় নাই। উইকিপিডিয়া যদি সার্চ করি বলে মুজিববাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত ও প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। শেখ মুজিবুরের রাজনৈতিক দর্শনের মূল চার নীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই সংস্করণটি 17 জুলাই 2025 তারিখে মানে এই সংস্করণটি উইকিপিডিয়াতে কারেকশন হয়েছে আর কি। তো সেই হচ্ছে মুজিববাদের সংজ্ঞা উইকিপিডিয়াতে পায়। আপনাদের কাছে মুজিববাদ কি? দেখেন, মুজিববাদ হচ্ছে গত 15 বছরে আওয়ামী লীগ তার যে শাসন আমল যে প্রতিষ্ঠা করেছে, আমরা দেখেছি যে 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যার মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সে 71 সালে আমাদের যে 72-এ যে সংবিধানটি প্রণীত হয়েছে, সেই সংবিধানটি আসলে দেখা গিয়েছে যে সেখানে এক ব্যক্তিকে ক্ষমতার কেন্দ্রবিন্দু রেখে সেই সংবিধানটি প্রণয়ন করা হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে এক ব্যক্তির একটি কাঠামো, আমাদের যে শাসনতান্ত্রিক কাঠামো ছিল যেটি 1972 সালে সংবিধানে আসে, সেখানে আসলে শেখ মুজিবুর রহমানকে ফোকাস করে আসলে সংবিধানটি লেখা হয়েছিল। কিন্তু দ্বিতীয়ত আমরা যেটি দেখি যে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান তিনি যেটি করেছেন, 1974 সালে তিনি বাকশাল কায়েম করেছেন। তিনি ঠিক যেই যুক্তি দিয়ে বাকশাল কায়েম করেছিলেন, 2008 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনটি টার্মে তিনি আসলে বাকশাল 2 কায়েম করেছিলেন। তিনি সেখানে সকল রাজনৈতিক দলীয় কার্যক্রম তিনি সেখানে যত রকম উপায়ে সম্ভব তিনি সেটাকে আসলে প্রবৃদ্ধি করার চেষ্টা করেছেন। মানুষের যে ভোটার অধিকার সেটি হরণ করেছেন। তারপর হচ্ছে গুম খুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে যেই রাজনৈতিক যে টর্চার নির্যাতন থেকে সবকিছু করেছেন এবং সবকিছু তিনি বৈধতা দিয়েছেন। যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের প্রধান স্থপতি ছিল এবং প্রধান যে স্থপতি ছিল তার যে পিতা শেখ মুজিবুর রহমান। তারপরে সেটি পরে কেন্দ্র করে আসলে এই মুজিববাদ বা যে আইডিওলজি ছিল, এই আইডিওলজি দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস তার যে অপকর্ম ছিল সে সবগুলোকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। যে কারণে আমরা বলছি যে কিন্তু উনিশশো তারা তো একাত্তর কখনো সালে আসলে মুজিববাদ শব্দটা মানে মুজিববাদ যে কোনো বাদ, এটা তো তারাও কখনো বলেন নাই, শেখ মুজিবুর রহমান নিজেও তো কখনো বলেন নাই। আপনারা এই নামকরণটা কোথায় করলেন? আর মানে বঙ্গবন্ধু বলতে গিয়ে একটু কারেকশন করে নেওয়া, আপনারা তো আসলে বঙ্গবন্ধু বলে অভ্যস্ত ছিলেন, তারপরে হঠাৎ করে বঙ্গবন্ধু বাদ একদম মুজিববাদই বাদ হয়ে যাচ্ছে, এটি কেন? না দেখেন, মুজিববাদ শব্দটি আমি যেটি ব্যাখ্যা করেছিলাম যে 1974 সালে যে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান, সেই বাকশালেরই কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের মাধ্যমে, 14-18 যে নির্বাচনের মাধ্যমে। তো ওই জায়গা থেকে মুজিববাদ এটি এক ধরনের একটা আইডিওলজি। এই আইডিওলজিটা আসলে যারা আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে জড়িত, তারা এটিকে আসলে ধর্ম হিসেবে মেনে নেয়। তারা মনে করে যে তারা এই মুজিববাদ কায়েম করার জন্য যদি রাষ্ট্রের নির্বাচনকে যদি দিনের পর যদি রাতে করা যায়, সেটিকেও তারা বৈধতা দিচ্ছে। রাষ্ট্রের বিরোধী দলকে যদি দমন পীড়ন করা যায়, সেটিকেও তারা বৈধতা দিচ্ছে। যে কারণে আমরা বলছি যে এই 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধটি ছিল, সেটি আসলে কোনো এক ব্যক্তি কেন্দ্রিক মুক্তিযুদ্ধ ছিল না, এটি একটি গণযুদ্ধ ছিল। তো ওই রকম জায়গা থেকে আসলে এই বাংলাদেশে যে মুজিবিজম বা মুজিববাদের উপর ভিত্তি করে যে গুম খুন হয়েছে, সেটি যাতে আর সামনে চলমান না থাকে, এই জায়গা থেকে আসলে মুজিববাদ কিন্তু জানেন মিরাজ মিয়া, মানে এই মুজিববাদ শব্দটি আপনারা আনার আগে মানে নানান গুম খুন হয়েছে, এটি অস্বীকার করার কিছু নাই, কিন্তু এই মুজিববাদ শব্দটি আসলে বাংলাদেশে এত এত মানে আসলে শুনিই নাই। এটি 72-এ সেই জাসদের কাছ থেকে শোনা, পরবর্তীতে বইয়ে পড়া। কিন্তু এই শব্দটার প্রবক্তা কি এই সময় এসে আপনারাই কিনা, সেটি একটা প্রশ্ন। আর যেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনিও বঙ্গবন্ধু বলতে গিয়ে কারেকশন করলেন, এখন বলতে আসলে অসুবিধা কোথাও লাগে কি? আমরা শুনেছি সার্জিস আলম তিনি বক্তৃতায় একদম আবেগী কণ্ঠে কাঁপিয়ে ফেলছেন যে আমার বঙ্গবন্ধু বলে তিনি ভাষণ দিচ্ছেন, তিনি বলছেন যে তাকে সম্মানিত করতে পারলে মানে আমরা সম্মানিত হই, এরকম তিনি শেখান আপোষহীনতা, সাহসিকতা, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এই বক্তব্য তার।
হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর জন্মদিনে পত্রিকায় লিখছেন, সেটি আবার ফেসবুকে শেয়ারও করছেন যে এটি এটি এসেছে আপনাদের সাথে আন্দোলনের অনেকেই আসলে বঙ্গবন্ধুকে খুবই আদর্শিক আইডিওলজি খুব সেখান থেকে মেনে, এমনকি স্লোগানও হয়েছে যখন আপনাদের বৈষম্য বিরোধী মানে সেই আন্দোলন গণ অভ্যুত্থানটা যখন হচ্ছে বা কোটা আন্দোলনটা যখন হচ্ছে, তখন সেই স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারপরে আন্দোলন শেষ হয়ে গেল, একদম মুজিববাদ নিপাত যাক, মুজিববাদ মুর্দাবাদ, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু তো বলাই হবে না, জাতির পিতা তো বলাই যাবে না, তারপরে আরো অনেক কিছু হয়ে গেল। কেন এরকম পরিবর্তন হয়ে গেল? যেই বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ছিল, সেই বঙ্গবন্ধু এখন নিপাত যাক কেন, মুর্দাবাদ হচ্ছে কেন? দেখেন, এই জায়গাটিতে আমরা যেটি বারবার বলছি যে বাংলাদেশের যে আপনার বাংলাদেশের ইতিহাস বলেন, বাংলাদেশ নামক যে নেশন বিল্ডিং বলেন 1952-এর পর থেকে বা 47-এর পর থেকে আমাদের যে পূর্ব বাংলা থেকে শুরু করে সেখানে আসলে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে অবদান এই রাষ্ট্রের নেশন এর ক্ষেত্রে, সেটিকে কিন্তু আমরা কখনো অস্বীকার করি না। আমরা কিন্তু কখনো বলি না যে তার কোনো অবদান ছিল না এই রাষ্ট্র গড়ার ক্ষেত্রে। আমরা বলছি যে বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হওয়ার আগে যে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, পরবর্তীতে এদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে 72-এর পর থেকে 75 সালে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, দুটি ভূমিকা কিন্তু আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। এটি এরকম করা যাবে না যে 1971-এর আগের ভূমিকার মাধ্যমে তার 1972 সাল থেকে 75 সালের যে তার যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু আসলে জাস্টিফাই করা যাবে না, সেখানে কিন্তু তাকে দায় মুক্তি দেওয়া যাবে না। আবার একইভাবে 1972 থেকে 75 সালের মধ্যে শেখ মুজিবুর রহমানের যে কর্মকাণ্ড, সেখানে আসলে জাসদের নেতা কর্মীদের হত্যা থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম থেকে লিপ্ত হওয়া থেকে শুরু করে বাকশাল কায়েম করা থেকে শুরু করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা থেকে শুরু করে এই কর্মকাণ্ডের মাধ্যমে আবার 1971-এর পূর্বের তার যে ভূমিকা, সেটিকেও কিন্তু নালিফাই করা যাবে তো না। এই সেই জায়গা থেকে পূর্বের আমরা ভূমিকাকে আপনারা আমলে না নিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা কেন দিচ্ছেন? না, আমরা মুজিববাদ মুর্দাবাদ বলতে যেটি বলছি যে পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরবর্তীতে এই মুজিববাদকে প্রতিষ্ঠা করে তিনি যেভাবে একদলীয় শাসন কায়েম মুজিববাদকে তো করেছিলেন। আসলে নানান অপকর্ম করেছেন, কিন্তু মুজিববাদ প্রতিষ্ঠা কোথায় হলো? মুজিববাদের কথা তো কখনো বলেন নাই শেখ হাসিনা। না দেখেন, এটি তো এক ধরনের একটা আইডিওলজি। আইডিওলজি তো আপনি আসলে এটি কনক্রিট, এটি দেখা যায় না। এটিকে এক ধরনের মতাদর্শ বা এটিকে আসলে সেই এমন ভাবে মতাদর্শের প্রচার নামটা করা হয়। আপনারা দিচ্ছেন। না, না, এটি হচ্ছে এমন ভাবে প্রচারণা করা হয়েছিল যে আসলে বিগত 15 বছরে শেখ হাসিনা শাসন আমলে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75-এর যে শাসন আমল, এই শাসন আমল নিয়ে আসলে কেউ কথাও বলতে পারতো না। মানে কোনো মানে পত্রিকায় কোনো লেখালেখি হতো না। মানে এই যে একদলটা যে মানে একদলীয় শাসন যে কায়েমটা হয়েছিল, বাকশাল হয়েছিল, এটি নিয়ে আসলে সমালোচনা করা যেত না। আসলে শেখ মুজিবুর রহমানকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে আসলে তিনি আসলে এক ধরনের যদি মানে এক ধরনের প্রফিটের জায়গা, যে জায়গায় ওই জায়গাতে তারা নিয়ে গিয়েছিল যে শেখ মুজিবকে আসলে সমালোচনা করা যাবে না, তার নামে এখন আর তার কি শেখ মানে মুজিবকে ভিলেনের জায়গায় নামিয়ে নেওয়াটা আপনাদের রাজনৈতিক মোটো? না, না, আমরা তো এটি কখনো বলি না। আমরা বলছি যে ব্যক্তি শেখ মুজিবুর এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যার যতটুকু অবদান আছে, আমরা তার ততটুকু অবদান কি মানে স্বীকার করি এবং হচ্ছে তার 72 থেকে 75-এর যে তার যে অবস্থান, সেটিকেও আমরা সমালোচনা করি এবং 1972-এর আগে থেকে তার যে অবস্থান, সেটিকেও আমরা তার যে অ্যাকনলেজমেন্ট, সেটিও আমরা দিই। জি। তাহলে সেই অ্যাকনলেজমেন্ট মধ্যে মানে শুধু পরের অংশটুকু করে নাম দেবেন হচ্ছে মুজিববাদ, আগের অ্যাকনলেজমেন্টের কোনো সেটির কোনো নাম নাই, যে যেইটা দিয়ে আসলে যেই বাদ বা যেই আদর্শ দিয়ে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করলেন সেটির কোনো নাম নাই, শুধু পরের অংশটুকুর নাম মুজিববাদ। না, এটি তো হচ্ছে ধরেন মানে রাষ্ট্রের ইতিহাস আপনি যখন লিখবেন বা ইতিহাস যখন যারা লিখবে, তারা তো আসলে একজন ব্যক্তি হিসেবে তার যার যতটুকু প্রাপ্য সেই হিসেবেই লিখবে। আমাদের দলের আদর্শ কি, আমরা তো আসলে দলের একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের ডেফিনেটলি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, তাদের থেকে আমাদের দলীয় আদর্শ ভিন্ন হবে। আমাদের দলীয় আদর্শ কি সেটি আমরা বলেছি যে আমাদের যে সামনে যে 3 আগস্ট আসছে, জুলাই পদযাত্রা 1 মাস ব্যাপী আমাদের যে কর্মসূচি ছিল, সেখানে আমরা আসলে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। তাদের উপর ভিত্তি করে তাদের যে চাওয়া পাওয়া সবগুলোকে সম্মিলিত করে জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষা স্ক্রিপ্ট ছিল আন্দোলনের, সবগুলোকে সম্মিলিত করে আমাদের দলীয় আদর্শ কি হবে, আমাদের দলের আসলে দফা কি হবে, সেগুলো আমরা বলেছি যে 3 আগস্ট আমরা শহীদ মিনার ঘোষণা করবো। তো আচ্ছা, ওই আসলে জায়গা থেকে আসলে আমাদের বলেন। যে আমাদের দলের এখন ইতিহাস আসলে একটা যে বাদ বা যে তথ্যর কথা আমরা বললাম যে মুজিববাদ, সেটি আসলে এক ধরনের হিস্ট্রিক্যাল কনটেক্সট আমরা বলেছি, যেটার উপর ভিত্তি করে আওয়ামী লীগ গত 15 বছর যে গুম খুন, মানুষের ভোটার অধিকার হরণ, নাগরিক অধিকার হরণ শুরু করেছে, সেটা আসলে আমরা আসলে চাই না যে এটা পরবর্তী বাংলাদেশের, নতুন বাংলাদেশে সেটা আসলে কন্টিনিউ থাকে। আচ্ছা, মানে মানে গুম খুন করেছে এটি অনস্বীকার্য, গুম খুন নানান রকম অপকর্ম আওয়ামী লীগ করেছে, কিন্তু সেটার নাম আপনারা দিচ্ছেন মুজিববাদ। ধরেন বিএনপি এখন যে চাঁদাবাজি, সেগুলোর বিরুদ্ধেও তো আপনারা বিরুদ্ধচারণ করছেন, সেটিও কি কোনো বাদ আছে? বা আপনাদের নেতা কর্মীদের মধ্যে যখন চাঁদাবাজি, তারও কি কোনো বাদ আছে? মানে অপকর্মের কি কোনো বাদ হয়? না, আমরা এখন যেটি বলছি যে আসলে মানে কেউ যদি আসলে ধরেন জিয়াউর রহমান, তারও বাংলাদেশের যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে তারও কিন্তু একটি অনস্বীকার্য ভূমিকা আছে। হুম। তো ওই জায়গা থেকে আসলে কেউ যদি ধরেন
এবার জিয়াউর রহমান যখন শাসক হিসেবে তিনি যখন আসেন 75-এর পট পরিবর্তনের পরে, শাসক হিসেবেও কিন্তু তার অনেক ইতিবাচক ভূমিকাও যেমন আছে, একজন শাসক যখন থাকেন তার কিছু নেতিবাচক দিকও থাকে। তো এখন যদি আসলে বিএনপি যদি এভাবে তাকে প্রতিষ্ঠা করতে চায় যে জিয়াউর রহমানের আসলে শুধু ভালো দিকটাই বলতে পারবে, খারাপ দিকটা সমালোচনা করা যাবে না, তার শাসন আমলের খারাপ দিকগুলো তুলে ধরা যাবে না, তাহলে ওইটাও তো আসলে এক ধরনের জিয়াবাদ বা এক ধরনের মতবাদই আসলে রূপান্তরিত হবে। তো যে কারণে আসলে একইভাবে আসলে এনসিপিও যদি সেম কাজ করে যে এনসিপির বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, নাহিদ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, তাহলে এটাও আসলে যখন একটা কিন্তু বিষয় তাহলে তার যখন আচ্ছা বুঝলাম তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু, সেটা তাহলে ওই বাদ হিসেবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু তারপরে যে অপকর্ম হবে সেটি আসলে তার সেই বাদের মধ্যে কি করে চলে যাবে, মুজিববাদের মধ্যে চলে যাবে কি করে? কিভাবে আওয়ামী লীগের গুম খুন এগুলো আসলে মুজিববাদের মধ্যে চলে যায়? তারা কি বলেছে যে এই গুমটা আমরা মুজিবের আদর্শ ধারণ করে করছি, বা এই খুনটা আমরা মুজিবের আদর্শ ধারণ করে করছি, বা নির্বাচনকে যে আমরা এটা করছি এটা মুজিবের আদর্শে আমরা আসলে নির্বাচন, এটা কি বলে কখনো? এটা তো অবশ্যই বলেছে। আপনি যদি আসলে শেখ হাসিনার ভিডিও গুলো যদি দেখেন, তিনি বলেছেন যে এই দেশ আমার বাবার, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমাদের। মানে একদম মানে দেশটাকে আসলে নিজের বানিয়ে ফেলা, একজন গণযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেটাকে আসলে তার বাবার বলে, তার নিজের বলে হুম। এক ধরনের একটা সম্পত্তি হিসেবে ইয়া করা। আপনি যদি ছাত্রলীগের যদি স্লোগান গুলো দেখেন যে তারা হামলা চালিয়েছে যে আমরা হচ্ছে বঙ্গবন্ধুর সৈনিক বলে। তো এই জায়গা থেকে আমরা বলছি আসলে যে শেখ মুজিবুর রহমানকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গাটার মাধ্যমে তারা বিভিন্ন অপকর্মগুলোকে তারা আসলে এক ধরনের তো বৈধতা দেওয়ার আপনারাও চেষ্টা তো করে। এখন তো গণ ওই জায়গা থেকে অভ্যুত্থানের মুজিব সৈনিক নবী বলে আলাদা। আপনারা গিয়ে গিয়ে মানে ওসি ডিসি এসপি তাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, এমনকি হাসপাতালে পর্যন্ত কি হুমকি ধামকি দেন, সেটাও তো আপনারাও গণ অভ্যুত্থানের জড়িত এগুলো করছেন। এই জায়গাটিতে আসলে গণ অভ্যুত্থানে আপনার যেটি বলার চেষ্টা করছেন, আসলে জাতীয় নাগরিক পার্টিকে এখানে যে ব্যাপারটি সবচেয়ে এখানে ক্রিটিক্যাল একটা ব্যাপার হচ্ছে আসলে এই 2024-এর যে উপদেষ্টা পরিষদ গঠিত আছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টটাকে আসলে আপনারা যদি এটাকে যদি জাতীয় নাগরিক পার্টির গভর্নমেন্ট হিসেবে যদি কল্পনা করেন, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্মটিকে যদি আপনি নাগরিক পার্টি হিসেবে কল্পনা করেন, তাহলে আপনার এই অভিযোগটি ঠিক আছে। কিন্তু আমি যেটি বলছি যে জাতীয় নাগরিক পার্টি এখানে গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা অংশ এখানে এসেছে, বা পরবর্তীতে সরকারে নাহিদ ইসলাম ছিলেন, তিনি সরকার থেকে চলে এসেছে। তো ওই জায়গা থেকে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে এই দল আসলে কোন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে কিনা, লিপ্ত হলেও তার সেই দলীয় পরিচয় আসলে ব্যবহার করে সেই অপকর্ম থেকে সে দায় মুক্তি পাচ্ছে কিনা, সেটি হচ্ছে আলোচনার বিষয় এবং সেটি নিয়ে আলোচনা হতে পারে। আমরা যেটি বলছি আসলে আমাদের এই দলের নাম ব্যবহার করে, দলের পরিচয় ব্যবহার করে, সে দলের যত বড়ই পদধারী হোক না কেন, সে যদি কোনো অন্যায় কিংবা কোনো ক্রিমিনাল অফেন্সে সে লিপ্ত হয়, তাহলে তার যে হুম। বিদ্যমান আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা উনি নিতে সেটি পারবেন। আলোচনার বিষয়। উমামা ফাতেমা বলছেন এদের শেকড় অনেক গভীর, এটি একটা খুব ইঙ্গিতপূর্ণ কথা। আপনি বলছিলেন ৩রা আগস্ট আপনাদের যে ঘোষণাপত্র আপনারা দেবেন, সেটির বিষয়ে একটু শুনতে চাই। আপনারা জুলাই সনদ আপনাদের একটা অন্যতম দাবির অংশ, সেখানে সরকারের অবস্থান আপনারা এখন যে খসড়া করছে সেটাতে আপনারা আপত্তি জানাচ্ছেন, জামাতও আপত্তি জানিয়েছে, বিএনপি মোটামুটি ভাবে একমত বলে আছে বলে যে খবরটা সবশেষ পাচ্ছি। মানে আগে একটু এটা স্পষ্ট হই মিরাজ মিয়া যে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র এই দুটার মধ্যে পার্থক্য কি? প্রথমত হচ্ছে দেখেন, জুলাইয়ের ঘোষণাপত্র যেটি মানে বিশ্বের যেখানে আসলে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে বা বিপ্লব সংঘটিত হয়েছে, সেখানে সেই বিপ্লব সংঘটিত হওয়ার পরে ওই গণ অভ্যুত্থানের বা বিপ্লবের একটি স্বীকৃতি হিসেবে একটি প্রোক্লামেশন বা ঘোষণাপত্র দিয়ে থাকে, যেমন হচ্ছে ফরাসি বিপ্লব বলি বা অন্যান্য আমেরিকান রিভলিউশন বলি। তো জুলাইয়ের যে আমরা ঘোষণাপত্র বা প্রোক্লামেশনটির কথা বলছি, 2024-এ যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের দেখেন একদিকে আওয়ামী লীগ এখনই এদিকে তারা এটিকে একটি কনোটেশন করার চেষ্টা করছে যে জুলাই দাঙ্গা হিসেবে বা আসলে জুলাই গণ অভ্যুত্থান বা কিছু না। তো ওই জায়গা থেকে আসলে যে একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল, এটা আসলে একটি স্বীকৃতি, এবং এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, এই যে একটি জুলাই গণ অভ্যুত্থান ছিল, এটি একটি স্বীকৃতি দেওয়াই আসলে জুলাই প্রোক্লামেশন। দ্বিতীয়ত হচ্ছে জুলাইয়ের যে ঘোষণাপত্রটি, পরে হচ্ছে জুলাই সনদ। এই সনদের ব্যাপারটি হচ্ছে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে আসলে যারা এই গণ অভ্যুত্থানে গিয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানে এটি যখন আসলে কোটা আন্দোলন থেকে এটি যখন শিফট করে, এটি যখন আসলে মানে আওয়ামী রেজিম পতনের আন্দোলনে যখন এটি শিফট করে, তখন মানুষের মধ্যে এক ধরনের সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের পরিবর্তন, নতুন বাংলাদেশ, এক ধরনের চাহিদা, এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং রাষ্ট্রের এই আকাঙ্ক্ষার পরিবর্তিতে যখন 5ই আগস্ট সরকার পতনের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, তখন আসলে যে সংস্কার কমিশন গুলো গঠিত হয়েছে, এই সংস্কার কমিশন গুলো থেকে কিন্তু আসলে রাষ্ট্রের নতুন একটা কাঠামো
রাষ্ট্র ব্যবস্থার একটি সংস্কার, একটি পরিবর্তনের জন্য তারা আসলে বিভিন্ন সুপারিশ তারা কিন্তু দিয়েছে প্রত্যেকটা সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনের সুপারিশগুলো যখন একটা ফাইলে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে আলী রিয়াজ স্যারের অধীনে যখন একসাথে কম্পাইল করে আসলে বিভিন্ন রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিদিন বৈঠক হচ্ছে যে রাষ্ট্রের আমাদের সাংবিধানিক কাঠামো ৭০ অনুচ্ছেদ নিয়ে কি হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বা লাগাম কিভাবে টেনে দেওয়া যায়, কিভাবে আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি মানে যে করা যায়, সংস্কার আলোচনাগুলো। সংস্কার আলোচনা। তো ওই জায়গা থেকে আগামী আমাদের যে শাসনতান্ত্রিক কাঠামো কি হবে এই ব্যাপারগুলোতে আসলে জাতীয় মানে যে আমাদের যে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে শুরু করে জুলাইয়ের যারা স্টেক হোল্ডার আছে বাংলাদেশের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সবাইকে নিয়ে একটি আসলে আগামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটির একটা রূপরেখা হচ্ছে জুলাই সনদ। এই সনদে আসলে লেখা থাকবে যে আগামী মানে নির্বাচন তাহলে ব্যবস্থা, মানে সেটি সাংবিধানিক হচ্ছে ব্যবস্থা। রূপরেখাটা হচ্ছে জুলাই সনদ, আর জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আপনারা ৩রা আগস্ট কি ঘোষণাপত্রটা ঘোষণা করবেন? না, আমরা যেটি বলেছি আসলে দেখেন জুলাইয়ের যে ঘোষণাপত্র প্রোক্লামেশন এটি আসলে গণ অভ্যুত্থানের পরপর সরকার যখন আসে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরই আসলে দেওয়ার কথা ছিল। পরবর্তীতে আমরা যখন ২৪-এর ৩১শে ডিসেম্বর যখন আমরা জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমাদের প্রোগ্রাম দিয়েছিলাম তখন কিন্তু আসলে ইন্টারিম গভর্নমেন্ট থেকে তারা বলেছিল প্রেস কনফারেন্সে যে আমরা আসলে জানুয়ারি মাসের ১৫ দিনের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে আমরা একটা জুলাই ঘোষণাপত্র দিব। পরবর্তী দেখেছি যে আসলে জানুয়ারি মাস পার হয়ে গেছে, জুলাই ঘোষণাপত্রটি দেয়নি। পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন আন্দোলনটি হয় তখনও কিন্তু আসলে একটা প্রেস কনফারেন্সে একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে আমরা জুলাই ঘোষণাপত্র দিব। ৩০ কার্য দিবস কিন্তু পার হয়ে গিয়েছে, জুলাই ঘোষণাপত্র দেয়নি। এরকম একটি পার্সপেক্টিভ থেকে আমরা যখন জুলাই পদযাত্রা শুরু করি গত ১ জুলাই, ১ জুলাই থেকে, তখন কিন্তু আমরা বলেছি সরকার যদি এই জুলাই মাসের ১ বছর পূর্তিতে ১ বছর চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, এখনো জুলাই ঘোষণাপত্র নিয়ে দুইবার কমিটমেন্ট দেওয়ার সরকার পরে তখন আর জুলাই ঘোষণাপত্র বলে না, তারা বলে জুলাই সনদ। না, সরকার থেকে আসলে দুইটি দাবি ছিল। তো সরকার যখন এটিকে আসলে আর দিচ্ছে না, সরকার তো দুইবার বলেছে তারা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিবে, তো তখন নাহিদ ইসলাম এটি স্পষ্ট করেছেন সরকার যদি জুলাই মাসেও জুলাই ঘোষণাপত্রটি না দেয় তাহলে এটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে সামনে মানে লিগাসি হিসাবে তারাই জুলাই গণ অভ্যুত্থানের যারা আছে তাদেরকে নিয়ে সেই শহীদ মিনার আসলে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি দিয়ে দিবে। তো এখন আমরা সরকার থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আমরা যেটি শুনতে পাচ্ছি যে তারা শীঘ্রই চেষ্টা করছে জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং জুলাইয়ের যে সনদ সেটি তৈরি করার। তো ওই জায়গা থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি থেকে বা জামাত থেকে যেটি আপনি একটু আগে মেনশন করলেন যে তারা আসলে জুলাই সনদে স্বাক্ষর দিবে না, তো এই জায়গা থেকে আসলে আমাদের আসলে অবস্থানটা কি, আমরা কি কারণে বলছি যে আসলে এই জুলাইয়ের যে সনদটি আছে এটিতে আমরা আসলে স্বাক্ষর করতে পারছি না কেন? এটি কারণটি হচ্ছে দেখেন আমি একটু আগেই বললাম যে আপনাকে এই জুলাইয়ের সনদটি হচ্ছে একটা আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, রাষ্ট্রের যে সংস্কার প্রক্রিয়া কি কি জায়গায় সংস্কার আসছে, তো ওই জায়গা থেকে আসলে রাষ্ট্রের সবগুলো জায়গায় সংস্কার আসলেও যেই একটা বেসিক রাষ্ট্রের মৌলিক যে সংস্কার আছে যেই সংস্কারের মাধ্যমে একটা রাষ্ট্র রাষ্ট্র হিসেবে দাঁড়ায়, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে ফাংশন করে, যেখানে আর স্বৈরতান্ত্রিক যে উপাদানগুলো আছে সেগুলোকে আসলে নির্মূল করে আরেকটা ফেসিস্ট সরকার মানে উত্থানের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করে, এই ধরনের যে কাঠামো ব্যবস্থাগুলো রয়েছে, শাসনতান্ত্রিক প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আমরা মৌলিক সংস্কার বলছি। তো মৌলিক সংস্কার হিসেবে দেখেন আমাদের উচ্চকক্ষে এখানে একটা পার্লামেন্টের একটা চেঞ্জ আসছে, পার্লামেন্টের লোয়ার হাউসের পাশাপাশি আমাদের একটা আপার হাউসের কথা বলা হচ্ছে। এখন আপার হাউস যখন আপনি পার্লামেন্টে নিয়ে আসছেন তখন তো আপনার শাসনতান্ত্রিক কাঠামোতে একটা পরিবর্তন আসছে। এখন এই যে আপার হাউসে যারা পার্লামেন্টে ১০০ জন আসবে তারা তারা আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় আসবে, এখন তাদেরকে আপনি পিক এন্ড চুজের মাধ্যমে আনবেন নাকি আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে নিয়ে আসবেন? তো এই জায়গা থেকে আমরা বলছি যে এটি যেহেতু একটি মৌলিক সংস্কারের অংশ, এই জায়গাতে আপার হাউস যদি পিআর সিস্টেমে না হয় তাহলে আমরা কিন্তু আসলে এই মানে পিআর জুলাইয়ের যে সিস্টেম না সনদ হলে যদি জুলাই ঘোষণাপত্র মানে জুলাই সনদ আপনারা না মানেন, এদিকে বিএনপি মানবে না, তাহলে কি জুলাই সনদ হবে না? মানে যদি ঐক্যমত্য না হয় তাহলে কি হবে? এই জায়গা থেকে আমরা বলছি যে আসলে এই জুলাইয়ের যে সনদটা আছে এটি শুধু আসলে মৌলিক সংস্কারের একটি বিষয় রয়েছে, যেমন আপার হাউসে পিআর, তারপরে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে অল্প শাসনতান্ত্রিকের এই সময় পিরিয়ডের মধ্যে আসলে অনেকবার সংবিধান সংশোধন হয়েছে সিলি সিলি কারণে, মানে নিজের রাজনৈতিক সুবিধার কারণে। এই সংবিধানটা যাতে আসলে বারবার নিজের রাজনৈতিক দলীয় সাথে সংশোধন করতে না পারে, এই সংবিধান সংশোধনটা যাতে কঠিন থাকে, এদিকে গণভোটের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এটাও কিন্তু আসলে মৌলিক সংস্কারই অংশ। তো দ্বিতীয়ত আমরা বলছি যে আসলে প্রাইম মিনিস্টারের যে যে কিন্তু ক্ষমতার এই লাগাম মৌলিক টেনে ধরার সংস্কারগুলোর মানে ব্যাপারে যদি বিএনপির মতো দল বা সাথে আরো দল, প্রধানতম দল হিসেবে বিএনপিকেই ধরে, তারা যদি ঐক্যমত্য না হয় তাহলে কি হবে? জুলাই সনদ হবে না? কারণ এখন তারা পর্যন্ত যদি সেই জায়গায় আছে, ঐক্যমত্য হয় নাই আপনাদের।
এই জায়গা থেকে আসলে রাষ্ট্রের মৌলিক কাঠামোগত যে সংস্কারগুলো সেগুলো যদি না হয়, তাহলে আসলে 5 আগস্টের বাংলাদেশ আর 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই দেশগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। যে কারণে আমরা বলছি যে মৌলিক সংস্কারের ব্যাপারে আসলে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। দ্বিতীয়ত হচ্ছে তারপরে দেখেন যে জুলাই ঘোষণাপত্রে, জুলাই সনদে আমরা স্বাক্ষরের ব্যাপারে যেটি বলা হয়েছিল, সেখানে কিন্তু আসলে এই ঐক্যমত কমিশনের যে একটি আপনার স্প্রেডশিট ছিল, সবগুলো রাজনৈতিক দলকে যে পাঠানো হয়েছিল, সেখানে তারা বলেছিল যে এই যেই সংস্কার যে প্রস্তাবনাগুলো ছিল সেখানে 160 থেকে 170টার মতো, এই প্রস্তাবনাগুলোতে যেই প্রস্তাবনাতে সকল দল একমত হবে, তখন ওই প্রস্তাবনাগুলো আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। জুলাই সনদ তো আমরা দেখেছি যে 90-এ একটা গণ আন্দোলনের পরে 90-তে একটা 3 দলীয় রূপরেখা হয়েছিল। তো এই রূপরেখা কিন্তু পরবর্তীতে আসলে রাজনৈতিক দলগুলো মেনে চলে নাই, যে 90-এর পরই যখন যারা এই ক্ষমতায় এসেছে পরবর্তীতে সেই রূপরেখা ভঙ্গ করেছে। তো এখন সেখানে এই জন্য জুলাইয়ের যে সনদ আছে, সেই সনদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেখানে একটি অংশ ছিল যে এই সনদে যেই সকল বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হবে, এই বিষয়গুলো আসলে বাস্তবায়নের প্রক্রিয়া, সেখানে 6টি প্রক্রিয়া ছিল, যেটি আসলে কি গণপরিষদের মাধ্যমে এই ব্যাপারগুলো বাস্তবায়ন হবে, নাকি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে, নাকি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাস্তবায়ন করবে, নাকি আসলে সেটি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হবে। এখন যেটি দেখা গেছে যে এই অংশটি যখন ছিল, এটি আসলে আপনি বর্তমানে যে জাতীয় ঐক্যমত কমিশনের অধীনে যে বিভিন্ন সংলাপগুলো হচ্ছে বিভিন্ন দলগুলোকে নিয়ে, সেখানে এই বিষয়টি আলোচনা না করি, বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এই ব্যাপারটি আলোচনা না করেই তারা সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কনসার্ন না নিয়ে সেখানে ঐক্যমত কমিশনের তারা সেখানে লিখেছে যে এটি আসলে পরবর্তী নির্বাচিত মানে সরকার এসে 2 বছরের মধ্যে তারা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। তো আসলে এই যে 2 বছরে তারা ধাপে ধাপে বাস্তবায়ন করবে, এটি আসলে এক ধরনের একটি দায় সারা, যেটি আসলে এই জুলাই সনদটাকে আসলে 90-এর সেই 3 দলীয় রূপরেখার দিকে আসলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। তো ওই জায়গা থেকে আমরা বলছি আসলে যেহেতু এখানে এই সনদে মৌলিক যে সংস্কার, সেই সংস্কারগুলো সেখানে অন্তর্ভুক্ত হয়নি। দ্বিতীয়ত আসলে এটি বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি, এবং এই প্রক্রিয়াটি এটি আসলে মানে পরবর্তী সংসদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। তো যে কারণে আমরা বলছি যে আসলে এটি পরবর্তী সংসদের কাছে দিয়ে দেওয়া যাবে না, এটি হয়তো হয় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এখানে বাস্তবায়ন করতে হবে, না হলে এটি আসলে একটি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি সেটি হতে পারে গণভোটের মাধ্যমে। মিরাজ ভাই, এটি বোঝা যাচ্ছে যে আপনাদের দাবিও বিএনপি মানছে না, বিএনপি যেই অবস্থান সেটিও আপনারা মানছেন না। মৌলিক সংস্কারের জায়গায় একটা বিস্তর ফারাক, সেই ফারাক আসলে বড়ই হচ্ছে। সেক্ষেত্রে জুলাই সনদ কবে হবে সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। মানে আলোচনার মাধ্যমে আমি বুঝতে পারছি যেটি নিয়ে আসলে যেহেতু কোনো মীমাংসার জায়গা বা ঐক্যমতের জায়গা হচ্ছে না। আর আপনারা বলছেন জুলাই সনদের উপর ভিত্তি করেই হবে নির্বাচন, নাহিদ ইসলাম বলছেন। তাহলে কি নির্বাচনটাও অনিশ্চিত হয়ে যাচ্ছে? দেখেন, মানে জুলাই সনদ, তারপরে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, তো এই বেসিক যে রাষ্ট্রের যে 2টা ইস্যু, এই 2টা ইস্যু যদি সলভ না হয়, আমরা কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি আমরা শুরু থেকে বলে আসছি আমরা কিন্তু আসলে নির্বাচন পিছাতেও চাই না। আমরা ইভেন আমাদের রাজনৈতিক দল যখন প্রতিষ্ঠা হয়, তখন আমাদের প্রথম যে সংবাদ সম্মেলন হয়, সেখানে নাহিদ ইসলাম তিনি বারবার বলেছেন প্রয়োজন হলে নির্বাচনের যে ডেট সেটি ফিক্স করে দেওয়া হোক। কিন্তু জুলাইয়ের যে সনদ, এই সনদে আসলে যেটি এখন বর্তমানে সবচেয়ে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে আছে, যে আপনার মৌলিক সংস্কার, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আসলে আমাদের যে স্বৈরতান্ত্রিক যে কাঠামো, আমাদের যে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যে ফেসিবাদের যে উপাদান, সেগুলো সক্রিয় হয়ে নতুন আরেকটা ফেসিস্ট কাঠামো তৈরি করবে। যে কারণে আমরা বলছি আসলে রাষ্ট্রের মৌলিক সংস্কার ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি জি, নই। কিন্তু এখন যদি আপনারা জুলাই যেটি সনদ মৌলিক যদি না সংস্কার হয়, অতি গুরুত্বপূর্ণ মনে করছেন, বিএনপি যদি না মনে করে, আপনারাই সঠিক মনে করছেন, এটি আপনারা এখন বুঝলেন কি করে? না, এই জন্যই তো আমরা বলছি তাহলে আপনার যেই ব্যাপারগুলোতে একমত হয়েছে সবাই, এই তাহলে আপনি গণপরিষদের দিকে যান। কেন কিন্তু নির্বাচনে সেটি তো গিয়ে তো গেলে সমস্যা কি? নির্বাচনও তো একই রকম বিষয়, তাই না? যে জনগণের ম্যান্ডেট নেওয়া। যে আমরা যদি দেখেন, নির্বাচনের পরে আমরা দেখেছি যে আমাদের নির্বাচনের পরে এই জুলাইয়ের যে সনদটা আছে সেটি আসলে বাস্তবায়ন হবে কিনা, আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ রকমের। যেটা আমি বারবার বলেছি, 1990 সালের যে জুলাই 3 দিনের রূপরেখা, সেটি আসলে দলগুলো মানেনি। তারপর 1990 সালে গণ অভ্যুত্থানের পরে শাহাবুদ্দিন সরকারের মাধ্যমে যে 29টি সংস্কার কমিশন হয়েছিল, তাদের যে সুপারিশ, সেগুলোই কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো মানেনি। তারপরে 2001 সালে যে হচ্ছে আপনি দেখেছেন যে লতিফুর সরকারের মাধ্যমে টিআইবি এর অধীনে যে 16টি বা 17টি সংস্কার কমিটি হয়েছিল, মানে নাই। তাদের যে সুপারিশ সেগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো মানেনি। রাজনৈতিক দলগুলো আসলে তাদের দলীয় স্বার্থে বারবার সংবিধান সংস্কার করেছে, এবং রাষ্ট্রপতির মেয়াদ বাড়ানো, বিচারপতির মেয়াদ বাড়ানোর জন্য পর্যন্ত এই দেশের সংবিধান সংস্কার হয়েছে। তো এরকম একটি জায়গায় আসলে আমরা এই একটি 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে, যেখানে প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে, অনেকে অঙ্গহানি হয়েছে, এরকম একটি পরিস্থিতিতে আমাদের অতীত অভিজ্ঞতাও যেহেতু ভালো না, ওই জায়গা থেকে আসলে এটি আপনি নির্বাচিত জি, সরকারের উপর কিন্তু বিরাজ ভাই, আপনারা এটাকে চেক করবেন কি করে? এখনো গ্যারান্টি দেবেন কি করে? যেভাবেই হোক, এমনকি সংবিধান, সেটি তো মানবার কথা ছিল, সেটির লঙ্ঘন হয়েছে, সেটির বাইপাস করে মানে অন্য করা হয়েছে, সংবিধানকে বাইপাস করা হয়েছে, সরাসরি লঙ্ঘন করা হয়েছে। সেটি সব দলেরই এই অভিজ্ঞতা, মানে সেই কার্যকলাপের মধ্যে সেই
মানে ঘাটলে সেটি দেখা যাবে। তাহলে আপনারা জুলাই সনদ করে সেটি বাধ্যবাধকতা তৈরি করে ফেলবেন, সেটি আপনারা কিভাবে নিশ্চিত হতে পারেন? অধ্যাদেশ হোক আর গণভোট করেই করুন, সেটি আপনি কি করে নিশ্চিত করবেন? না, নিশ্চিতের বিষয়টি এই জন্যই আমরা বলছি যে এটি প্রথমত হচ্ছে এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী ম্যান্ডেট নিয়ে হয়েছে, সে কিন্তু এটি একটি অধ্যাদেশের মাধ্যমে কিন্তু এটি করা যেত যদি প্রথম দিকে করতো। এখন যেহেতু এই সরকারের পরবর্তী যেহেতু এটি সম্ভব হচ্ছে না, সেই কারণে আমরা বলছি যে এটি আসলে গণপরিষদ ইলেকশন। গণপরিষদ ইলেকশন কিন্তু গণপরিষদ নির্বাচন করার জন্য কিন্তু আপনার নির্বাচনকে পিছাতে হয় না। আমরা যেটি বলছি যে আগামীর যে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে যারা ৩০০ জন প্রার্থী আসবেন, তারাই একটা নির্দিষ্ট সময়, সেটি আসলে ৯০ দিন হতে পারে বা ৬০ দিন হতে পারে, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে। তখন গণপরিষদ হিসেবে কাজ করে এই যে সাংবিধানিক যে ব্যাপারগুলো আছে, শাসনতান্ত্রিক কাঠামোগুলো আছে, সেগুলো গণপরিষদের মাধ্যমে সেগুলো অ্যাপ্রুভ করে পরবর্তীতে সেই ৩০০ জন তারা পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে কাজ করবে। তো আমরা কিন্তু আসলে আমাদের যে আলোচনার জায়গাটি সেটি কিন্তু আসলে মানে ওপেন, সেটি কিন্তু খুব হ্রাস না। তো ওই জায়গা থেকে আমরা বারবার যেটি বলছি, আমাদের অতীত অভিজ্ঞতা যেহেতু খারাপ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জুলাইয়ের যে মৌলিক কাঠামোগত যদি পরিবর্তন না আসে, তাহলে রাষ্ট্রের বেসিক যে হুম। আবার ফেসিবাদী যে ব্যবস্থা, ফেসিবাদী যে কাঠামো, সেটি আবার ফিরে জি, আসবে। তো ওই আপনাদের জায়গা থেকে জায়গায় আপনারা অনড় বোঝা যাচ্ছে, মানে আপনারাও ছাড় দেবেন না, এদিকে বিএনপিকেও ছাড় দেওয়ার মানসিকতায় আছে বলে মনে হয় না। সেক্ষেত্রে আসলে টানাটানিতে জয় কার হয়, নির্বাচন কবে হয়, অনেক অনিশ্চয়তার মধ্যে নিশ্চয়ই সামনের দিনে দেখা যাবে। অনেক ধন্যবাদ মিরাজ মিয়া, অনেকটা সময় দিয়েছেন আপনি আমাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে